In the year 1971, an independent and sovereign Bangladesh emerged in the world map. The people of Bangladesh had to make supreme sacrifices for the sake of independence. Three million people were killed, 200,000 women violated, thousands of human habitats destroyed, and more than 10 million people forced to flee the country during the 9-month bloody war. Bangladesh, 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 Bangladesh. When the sun sinks in the west, die a million people of the Bangladesh. এই প্রদর্শনীতে তোমরা যে মাফলাক কুড়িগুলো দেখতে পাচ্ছ, হাড়গোড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো আমাদেরই মতো বাঙালি। এদেরকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকার মিরপুর অঞ্চলে। তুলে নিয়ে গিয়ে বদ্ধভূমি ছিল তখন মুসলিম বাজার এবং জল্লাদ খান, সেইখানে নৃশংসভাবে হত্যা করা হয় এবং মাটির নিচে এদেরকে পুঁতে রাখা হয়। এই ধরনের আরো অসংখ্য বদ্ধভূমি রয়েছে বাংলাদেশের বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, প্রত্যন্ত অঞ্চলে। The international community is aware of the unprecedented Holocaust that took place during World War II. The deadliest of all war crimes and crimes against humanity ever since World War II occurred in Bangladesh in 1971. The victorious Allied forces tried the war criminals just after the World War was over at Nuremberg in Germany. But those who were involved in war crimes and crimes against humanity in Bangladesh during the War of Liberation have not been tried. As a result, they altogether deny the occurrence of war crimes in 71. তারা সবাই পাকিস্তানি সেনাবাহিনীর লোক, তাদেরকে মাফ করে দিয়ে আসছে। বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী তখন থেকেই নেই, এখনো নেই। বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী নেই। নাবিল ভাইয়া, ৭১-এর যুদ্ধ অপরাধ সম্পর্কে আমাদের আরো জানতে হবে। The majority of the present generation is in the dark about the Holocaust of 71. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জামায়াতের শীর্ষ নেতারা পাকিস্তানি জেনারেলদের সাথে বৈঠক করে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করে, তারপর আলবদর বাহিনীর সদস্যদের নিযুক্ত করে বুদ্ধিজীবীদের হত্যা করার জন্য। তখন এখানে ইট পোড়ানোর ভাটি ছিল। ১৬ই ডিসেম্বরের পরে সাংবাদিক বুদ্ধিজীবীদের বহু লাশ এখানে পাওয়া গেছে, অনেক লাশ নদীতে ভেসে গেছে। মুক্তিযুদ্ধে নারী নির্যাতন সম্পর্কে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আমাদের কিছু বলবেন? মুক্তিযুদ্ধে যে নারী নির্যাতনের বিষয়টি সবটুকু ব্যক্ত করা খুবই কঠিন ব্যাপার। তারপরেও এটা সরকারি হিসেবে তার ২ লক্ষ, কিন্তু রেড ক্রসের কিছু চিকিৎসক এদেশে এসেছিলেন, তাদের মনে ডক্টর জিফ্রে রিফিস ছিলেন। উনি লন্ডনে গিয়ে একটা সাংবাদিক সম্মেলন করে উনি বলেছিলেন যেটা ৪.৫ লক্ষ। আমার উপরে কী ধরনের নির্যাতন হয়েছে সেটা তো বলে বোঝানো যায় না, তবে ৭১-এর দুঃসহ স্মৃতি বইটিতে তোমরা নিশ্চয়ই সেটা জানতে পেরেছ। আমার ছেলে আইএ পাস, মাইয়ে মেট্রিক পাস, ছেলে একটা 5 আর একটা আমার বুকে দুধ খেত, স্বামী করতো দরিদ্রের কাজ। আমারও 2 হাত বান্ধি আমার সামনে আমার ছেলে মেয়ে স্বামী সবগুলি করলো। আমি বলিলাম, বাবা পুরগে মারিস না, আমারে মার। বললো, না তোরে মারবো না, তোর ছেলে মেয়ে তোর স্বামীরই, তোর সুমকি মারবো। ছোট্ট মেয়েটা আমার আউল গোড়া দিতে পারতো না, বুকে দুধ খাতুলো। সেই মেয়ে কালি নেই সময় কাদার তলায় পুঁতে গুলি করে বুকি করে গাঙে দেয়।
কারা আপনার উপর অত্যাচার করেছে? এ বারোয়ারের মোজার এখনো বেশি আছে, হাতে মোজার, হাতে মারা গেছে, মোজারটা বেশি আছে এখন। ওরা কারা? রাজাকারে কমান্ডার ছিল সেই মোজার। শ্রাবণ মাসের শেষের দিকে আমাদের পাক বাহিনী মিলিটারিরা আমাকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে তাদের ক্যাম্পে আমারে 7 দিন পর্যন্ত রাখে, রাইকে খুব নির্যাতন চালায়। আমার পর নির্যাতন চালাইছে, দর্শন করছে, অনেক কিছু করছে, খেতে দেয় নাই। যদি পানি চাইছি তাহলে ডাবের কলাই করে পড়ছে ভেঙে দিচ্ছে। পাকিস্তান বাহিনী এদেশের মাটিতে প্রায় 53 ধরনের অপরাধ সংগঠিত করেছিল। এর মধ্যে জামাত 17 ধরনের যুদ্ধাপরাধ, 13 ধরনের মানবতা বিরোধী অপরাধ এবং 4 ধরনের গণহত্যার সাথে কোনো ভাবে সংশ্লিষ্ট ছিল। সেই সময় যে পাকিস্তানের যে ফোর্টনাইটলি সেক্টর পেপার পাঠায়, সেই রিপোর্টে উল্লেখিত হয়েছে কিভাবে নিজামী এবং তার অন্যান্য সহযোগীরা, যেমন মুজাহিদ এখানে রয়েছে এবং তার সাথে রয়েছে এটিএম আজহারুল ইসলাম রয়েছে, যারা কিনা ওই সময় বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র সঙ্গে মিটিং করেছে এবং কিভাবে আল বদর বাহিনী গঠনের ব্যাপারে তারা কাজ করেছে, সেই রিপোর্টগুলো কিন্তু এখানে পাতায় পাতায় উল্লেখিত রয়েছে। মৌলানা একে ইউসুফ সাহেব, যিনি তৎকালীন জামাতের নেতা, উনি পার্লামেন্টের মেম্বারও ছিলেন। এই পিছনে টুটপাড়ায় ওনার বাড়ি, এই বাড়িটি ওনারা দখলে নেন। এইখানে তাদের সমর্থিত যুব সমাজ, যারা ছাত্র সংঘ করত তখন, নিজামে ইসলাম, মুসলিম লীগ, জামাতে ইসলাম, এদের যে ইয়াং ক্যাডার বাহিনীকে নিয়ে এসে এই সাথে কিছু নিরীহ লোককেও নিয়ে এসেছিল। তাদেরকে ধরে নিয়ে এসে এইখানে বাধ্যতামূলক রাজাকার ট্রেনিং কিছু লোককে, আর কিছু লোক দলীয় অঙ্গীকারের দিক থেকে চিন্তা করে তারা এখানে রাজাকারে ভর্তি হয়েছিল। 71 সালে 25 মার্চের পরে যখন এই দেশে পাক আর্মিরা এই দেশের রাজাকারদের, আল বদরদের, জামাত ইসলামীদের সহযোগিতা নিয়ে গ্রামগঞ্জে ঢুকে মানুষ বেছে বেছে হত্যা করতে লাগলো। বিশেষ করে তাদের টার্গেট ছিল হিন্দুরা। সেই কারণে ওই সময় এই এলাকার হিন্দুরা বিশেষ করে তারা যখন এই দেশে তাদের জীবন নিরাপদ নয় মনে করলো, তখন তারা একটা পর্যায়ে সবাই দলবদ্ধভাবে ভারতে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। 20 মের ঠিক কিছুদিন আগে থেকে এই মানুষের যাওয়ার সংখ্যাটা দিন দিন বাড়তে লাগে এবং 20 তারিখে আমরা দেখি যে এই অঞ্চলে, এই চকুনগর বাজার এবং এই সন্নিহিত অঞ্চলে কয়েক লক্ষ মানুষ এসে আশ্রয় নেয়। তখন 2 গাড়ি মিলিটারি এখানে আসে। এই মানুষগুলোকে ঘিরে ফেলে পাকিস্তানি আর্মিরা এখানে মানুষের উপর নির্বিচারে নিরীহ মানুষের উপর গুলি করে। যখন গুলি শুরু করলো তখন আমরা তো বিভিন্ন লোকারণ্য, তখন কে কার ঘাড়ের উপরে পড়ে, দৌড়াদৌড়ি করতে করতে মানে মোটামুটি দেখতে দেখতে বহু লোক মারা যায়। এমতো অবস্থায় আমরা পালানোর জন্য চেষ্টা করি। তখন দৌড়াইতে কেবল বাড়ি থেকে বেরোয়, এমতো অবস্থায় আমার বাবাকেই ওরা লক্ষ্য করে গুলি করেছে। সঙ্গে সঙ্গে আমার বাবা আমার পাশেই হয়ে মারা যায়। যারা গাছে উঠেছিল, মানুষ প্রাণের ভয়ে তারা গাছের তলায় যে গাছের পাখির মতো গুলি করে মানুষদেরকে তারা হত্যা করে। এবং অনেকে মানুষ পুকুরের ভিতরে, অনেক পুকুরে আমরা দেখছি যেখানে 200-300 মানুষ আশ্রয় নিয়েছিল, সে পুকুরে পাড়ে যে মানুষ গুলি করে একটা জায়গায় 200-300 মানুষ গুলি করেছে এবং পুকুরের পানিগুলো সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে আমরা দেখেছি। এমন সময় যখন গুলি থামে গেল তখন আস্তে আস্তে বাড়ির দিকে আসলাম। বাড়ির দিকে এসে দেখি আমার মা, আমার বাপের মানে যেখানে বাপের মৃত্যু হয়েছে ওই জমির পারে, সেই জমিতে বসে আমার মা কাঁদছে। এখন বাড়ির দিকে যে বাবারে যখন বাড়ির ভিতরে নিয়ে গেলাম কবর, তখন কাবনের কাপড় আনার জন্য এখান থেকে বাজারের দিকে রওনা দিলাম। এখন শুকনোর বাজার যখন কাবনের কাপড় আনতে গেলাম তখন দেখি কোথাও একটা দোকান বন্ধ সব, যে দেখে ওখানে ওই পরিমাণ গুলি, লাশের পরে লাশ। তখন চিন্তা করা কি দৃশ্য, আল্লাহ, কাবনের কাপড় তো হলো না। আমরা দেখেছি যে মরা মায়ের যে মা কিছুক্ষণ আগে তার কবরে তখনও সিঁদুর আছে, হাতে শাখা আছে, সে তখনও মরে নাই। মা হয়তো একটু আগে মারা গেছে, ওই শিশু জানে না সে মারা গেছে, সেই শিশু তার মায়ের দুধ খাচ্ছে। হাজার হাজার লাশ এই জায়গায় ফেলানি ছিল। মানে আমার মা বাবা, মানে আমাদের পরিবারের সবাই ওই জায়গায় লাশের পরে লাশ পড়ে রয়েছে। কি টাকার খোঁজ করবে,
তখন ওই আমি সবাই মরে গেছে, এখন আমি ওই বইয়ের পরে দুধ খাচ্ছিলাম মোরা মায়ের বুকের পরে। বাবা বলতো, মা বলতো যে তোমার আনি দিয়েছে, আমার মানুষকে, তোমার বলতে কেউ নেই। এই সেই ধুলাউড়ি, এখানে 1971 সালের 27 নভেম্বর এখানে যুদ্ধ হয় এবং যুদ্ধে আমার 11 জন মুক্তিযোদ্ধা, এদেরকে পাক বাহিনী এবং দেশীয় রাজাকার গড়ে জবাই করা ছুরি দিয়ে জবাই করে, আমাকেও গড়ে জবাই করা ছুরি দিয়ে জবাই করে। আমার ভাই মোহাম্মদ আব্দুল সামাদ, সে পাবনা এডওয়ার্ড কলেজের ছাত্র ছিল। 1971 সালের 27 নভেম্বর সেদিন, তখন তাকে নারিয়াগঞ্জ থেকে রাজাকাররা ধরে। রাজাকারের এখানে লিডার ছিল ইসাক, তারপরে ওয়াজেদ, মাইদুল, আরও অনেকে। এবং এই রাজাকারদের সংগঠন বা নেতৃত্ব বর্তমান মতিউর রহমান নিজামী, মতি রাজাকার বলে তাকে ডাকতো, উনিও ছিলেন নেতৃত্বে। তো তাকে ধরে নেয়, ধরে সাঁথিয়া থানার সামনে একটা বেল গাছ ছিল, সেই গাছের ঝুলায় নির্মমভাবে হত্যা করে, তার চোখ উঠায় দেয়, লিঙ্গ কর্তন করে, মুখের মধ্যে ভরে দেয়, এইভাবে তাকে নির্মমভাবে হত্যা করে। The mortal remains of 11 people killed in the War of Liberation were exhumed from a mass burial ground at the village of Koromja under Santhia Police Station of Pabna on 7th December 2000. They were killed by the Pakistani Occupation Army and their local collaborators. তো 71 সেই দিনে আপনি তো এখানে ছিলেন প্রত্যক্ষদর্শী, আপনার তো মনে আছে যে কাদেরকে এখানে মারছিল? এখানে মারছিল নাগা ঠাকুর, বিজু, মুরালি মার, এখানে ষষ্ঠী নিতাই, শান্তি, কার্তিক। মতিউর রহমান নিজামীর নির্দেশে বেড়ার আসাদ, ডামরার শামসুল আর বাউসগাড়ির আমানুল্লাহ, এরা পাকিস্তান বাহিনীকে সঙ্গে করে আনিয়ে এখানে শত শত লোককে মারে, ঘরবাড়ি পোড়ায়। তার মধ্যে এখানেই আমাদের প্রায় 800 লোক দুটি মানে ড্রেনের মধ্যে পুঁতে রাখি। What did they say, those who were alleged to be involved in war crimes? একটি থানায়, একটি ইউনিয়নে জামাত ইসলামী ভোট পেয়েছিল 113টা। সেই থানায় রাজাকার হয়েছিল 1,500 এর অধিক মানুষ। তাহলে এই 1,500 লোক থেকে আসলো। আমি 71-এর সময় ওই নিজামী আমাদের বাড়িতেও থাকতো, আমার আব্বার সঙ্গে তার একটা সম্পর্ক ছিল, একই গ্রামের লোকজন। সে এসে বুঝাইতো যে এই রাজা করে গেলে এটা ভালো হবে, একটা চাকরি হবে, তোমাদের সুযোগ সুবিধা পাবা, অনেক কিছুই হবে আর কি। এই প্রলোভন দিয়ে আমাদের রাজা করে ভর্তি করাইছিল। 71 সালে আমি রাজাকার ছিলাম এবং ওই সময় আমি বোয়ালমারি মাদ্রাসার ক্লাস 9-এর ছাত্র ছিলাম। তো আফসার চেয়ারম্যান নিজামী সাহেবের নির্দেশে আমাকে আর্মিদের ট্রাকে উঠায়ে নিয়ে কাশীনাথপুর ক্যাম্পে জমা দেয়। সেখানে 1 মাসের ট্রেনিং হয়। এরপর ওই সন্ধ্যা গ্রামে নিয়ে যায়, সেখানে ওই নাইটে ব্রিজ পাহারা দেওয়া হতো। তারপরে পাবনা ডিগ্রি কলেজে ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যায়। এর মধ্যে দেশ স্বাধীন হয়ে গেছে। তারপরে আসে ওই নিজাম বাড়ির কাছে সারেন্ডার করার পর বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পর কিছুদিন পর প্রশাসনের লোক আমাকে অ্যারেস্ট করে কোলাবরেটর আইনে অ্যারেস্ট করে চালান দিলে আমি 11 মাস পাবনা জেল কারাগারে আবদ্ধ ছিলাম। নিজামী সাহেব যে যুদ্ধ অপরাধী, এটার অনেক প্রমাণই আমার কাছে সংগ্রহ আছে। তার মধ্যে অন্যতম একটা প্রমাণ হলো যে আমি তখন ইসলামী ছাত্রসংঘ করতাম, মৌলভীবাজারে তখন থাকতাম। তো আমাকে মৌলভীবাজার জেলা ছাত্রসংঘের সভাপতি, উনি নাম হইল সিরাজুল ইসলাম মতলিব, এখন জামাতের কেন্দ্রীয় সংগঠনের সাথে উনি জড়িত। উনি যে সিরাজুল ইসলাম মতলিব আমার কাছে যে চিঠি লিখছিলেন, এই চিঠিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রিয় মেজবা ভাই, আসসালামু আলাইকুম। আগামী 10ই আগস্ট পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রসংঘের সকল নেতাকর্মীকে
আলবদর বাহিনীতে যোগদানের জন্য সিদ্ধান্ত দেওয়া হইয়াছে। 10ই আগস্ট আপনি পাকিস্তান সেনাবাহিনীর মৌলভীবাজার কমান্ডের অফিসে সকাল 10টার মধ্যে মেজর ফখরুল ইসলামের সাথে সাক্ষাৎ করিয়া যোগদানপত্র গ্রহণ করিবেন। ভারতের দালালদের বিরুদ্ধে আল্লাহর পথের সৈনিকদের জেহাদের অবতীর্ণ হইতে হবে। নিজামী ভাই বিশেষ করিয়া আপনার কথা আমাকে বলিয়া দিয়াছেন, কেননা আপনি যোগ দিলে মৌলভীবাজারের সকল নেতাকর্মী উৎসাহিত হবে। যারা বদর বাহিনীতে যোগ দিবে না তারা ছাত্রসংঘের কর্মী হিসাবে বিবেচিত হইবে না। তো আমরা যদি সাধারণ রাজাকার হিসেবে 11 মাস জেল খাটতে হয়, তাহলে যার নির্দেশে আমরা এই কাজটি করলাম, তাহলে তারা কেন ছাড়া পাবে? আমার শ্বাসনালী কেটে গেছে, আমি কথা বলতে পারি না, কথা অস্পষ্ট হয়। এর জন্য মতের আমার নিজামী এবং সত্তর রাজাকার দায়ী। আমি এদের বিচার চাই, আমি এদের ফাঁসি চাই। 1991 সালের ডিসেম্বরে যুদ্ধাপরাধী গোলাম আজমকে জামায়াতের আমির ঘোষণা করা হয়। এর প্রতিবাদে সারা দেশ ফেটে পড়ে এবং তারই প্রতিক্রিয়া আমরা বলতে পারি 1992 সালের জানুয়ারি মাসে নির্মূল কমিটি গঠিত হয়। এরপর আরও অনেক সংগঠন মিলে সমন্বয় কমিটি হয় এবং তারপরে আমরা একটা গণ আদালতে সেই 1992 সালে গোলাম আজম এবং যুদ্ধাপরাধীদের বিচার সংগঠিত হয়। এই সব কিছুর নেতৃত্ব দিয়েছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। যুদ্ধাপরাধ কোনো সাধারণ অপরাধ নয়, এটা বিশেষ অপরাধ এই জন্যে যেটা নৃশংসতা এবং হিংস্র এবং মানবতা বিরোধী বলি। কাজে আমাদের দেশে যারা যুদ্ধাপরাধী তাদেরকে রাষ্ট্রবিরোধী হিসেবে অভিযুক্ত করে যদিও প্রচলিত দণ্ডবিধিতে বিচার করা যায়, কিন্তু যেহেতু তারা যুদ্ধাপরাধী, একটা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের জন্য বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসি যুদ্ধাপরাধীদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হয়েছিল। আচ্ছা স্যার, 1974 সালে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছিল, যাতে 195 জন পাকিস্তানি যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দেওয়া হয়েছিল। এরপরও কি আপনি মনে করেন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব? না, এক নম্বর, আমরা তো এখানে যে দাবিটা আছে এটা পাকিস্তানি যুদ্ধ অপরাধীদের ব্যাপারে না, এটা আমাদের যারা এখানে আমাদের বাংলাদেশে যারা আছেন তাদের ব্যাপারে এই দাবিটা করা হচ্ছে। কিন্তু পাকিস্তানের সঙ্গে যে আমাদের চুক্তি হয়েছিল সেটা প্রথমত 195 আমাদের যারা প্রিজনার অফ ওয়ার ছিল তাদের ব্যাপারে একটা সেই চুক্তির মধ্যে ছিল যে এদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে, এদের বিচার হবে না, এরা ক্ষমা যেটা আমাদের কাছে প্রার্থনা করেছে এটা আমরা বিবেচনা করে বলেছি হ্যাঁ এদেরকে আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি। তখন ফরেন মিনিস্টার যিনি ছিলেন পাকিস্তানের, প্রেস কনফারেন্স করে উনি বলেছিলেন যে হ্যাঁ আমাদের সাক্ষী যদি আমরা পাই এবং এভিডেন্স পাওয়া যায় আমরা বাধ্য থাকবো এদেরকে বিচার করতে। তো আমি বললাম এরা তো পাবলিক কমিটমেন্ট ওরা করে রেখেছেন। The conscientious people of the world condemned the genocide that occurred in Bangladesh during the War of Liberation. In the wake of the 25th March carnage carried out by the Pakistani occupation forces in Bangladesh, India and the then Soviet Union condemned it in the strongest terms. That you're contributing in a way to the exodus of the refugees by your support for the Pakistan guerrillas. Now, mustn't you, in effect, face the question of having to reduce your support for the guerrilla armies operating in East Pakistan? Does that mean we allow a massacre to continue? What happened first? How many people were killed according to your correspondence of British newspapers, of American newspapers, of French newspapers, Canadian newspapers, Arabian newspapers? The massacre began long before there was a single guerrilla. The situation created by the Indian aggression is leading the two countries to a point of no return. I would like to make it absolutely clear that we shall defend our honor.
Even in Pakistan, there were some people of conscience who protested the genocide and war crimes committed by the Pakistani army junta in Bangladesh, thereby incurring the wrath of the power of the day. And when military action started, we took out processions as well, and we held public meetings here as well. When the Dhaka University was attacked, and professors and students were killed, and hostels were demolished by the military junta at that time, we were also crying against the suppression being undertaken by that military regime. At that time, it was one of the very big offenses to speak against army action in East Pakistan, and the atrocities continued. But the people here and there, people in smaller groups, the senior people, they kept on denying, they kept on rejecting the army action, and they suffered like their brothers in the East Pakistan. Now time has come that we should beg apology as a nation, as a Pakistani nation, from our National Assembly. And as a whole country, we should, as a state, we should beg apology to the people of Bangladesh. So we are, of course, ashamed of what was done to the people of East Pakistan by the Pakistan Army, and we are ashamed, of course, and we seek forgiveness from people of East Pakistan. अब वक्त आ गया है कि हम 71 के ऑपरेशन को दोबारा देखें, उसका ट्रायल करें, और उसमें जो कुछ हुआ था, जो जुल्म हुए, जो ज़्यादतियाँ हुई, उनको तस्लीम करके अपने बंगाली भाइयों से माफ़ी मांगी जाए। वो बहरहाल आज भी हमारे भाई हैं। I believe in the trial of war criminals going back any distance in time, and I think international law will support that, because the prosecution of General Pinochet, the former dictator of Chile, you remember, was a matter of going back to the 70s, and it becomes a practical question of whether you can still get the evidence, whether the evidence is available, whether it's in a form where the witnesses can come forward. And I think in the case of the war crimes in Bangladesh, there are still plenty of witnesses who can testify to what happened at that time, who would be able to come forward and give their evidence in court. And of course there's a mass of written evidence as well. In the late 20th century, the Bangladesh genocide, like the mass killings in Indonesia in 1965, and then by the same regime in East Timor in 1975 and afterwards, with the Bangladesh genocide, these two regimes in Indonesia and Pakistan carried out mass murder against large-scale popular movements, sometimes with an ethnic discrimination involved, but largely to prevent or suppress democracy, both in Indonesia and in Bangladesh. And this has been the beginning of a series of genocides in the late 20th century. Apart from 2 world wars, we've witnessed several incidents of mass killing, war crimes, and crimes against humanity in the name of religion, race, ideology, and chauvinism in many countries throughout the last century. The suffering people of these countries are still crying for justice. আমরা একটা বোধকে এই রাষ্ট্রের ভেতরে শক্তিশালী করতে যাচ্ছি, এবং এই বোধটা হচ্ছে সভ্যতার বোধ। যদি এই বিচার না করা যায়, বাংলাদেশের সভ্যতার বোধ থাকবে না। যদি এই বিচার না করা যায়, বাংলাদেশ সভ্য রাষ্ট্র হবে না। আপনারা এখন কি চান? যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি যুদ্ধাপরাধীদের দল জামাতের রাজনীতিকেও নিষিদ্ধ করা উচিত। 1971 সালের দৈনিক সংগ্রাম তোমরা হয়তো দেখেছো। জামাতে ইসলামের এই পত্রিকায় তোমরা দেখবে যে পাতায় পাতায় প্রতিদিন ইসলামের দোহাই দিয়ে কিভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করা যায়, তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, গণহত্যা, ধর্ষণ বলো, মানবতার বিরুদ্ধে সমস্ত রকমের অপরাধকে কিন্তু তারা বৈধতা দিয়েছে, এবং এগুলি করার জন্য তাদের কর্মীদের প্ররোচনা দিয়েছে। যে রাজনীতি ধর্মের নামে বা নাৎসিদের মতো কোনো আদর্শের নামে গণহত্যা, সন্ত্রাস, খুন, ধর্ষণকে বা এই রাজনীতিকে মহিমান্বিত করে, সেই রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।
There are some links between the Bangladesh genocide of 1971 and the very virulent genocidal activities of Al-Qaeda today, and one of those is the fact that Al-Qaeda looks back at the genocide in Bangladesh and sees it as a significant development because they have benefited from protection by the Pakistani government and its inter-services agency, which has protected the Taliban group in Afghanistan and Pakistan, and also allowed Al-Qaeda to operate in Afghanistan at the hands of the Taliban, and also with some Pakistani ISI support. That could not have happened without the impunity that the perpetrators of the 1971 genocide in Bangladesh enjoyed ever since that crime was committed. The perpetrators have remained in power in Pakistan and in a series of military dictatorships, which has enabled them to continue their activities, including working with or protecting the Jamaat-e-Islami party and associated fundamentalist Islamist groups, which are connected to the Taliban and Al-Qaeda. খালা, এ ব্যাপারে আপনি আমাদের কি করতে বলেন? আমাদের তো করার অনেক কিছুই আছে এবং আমরা তরুণ প্রজন্মের কাছে আমরা খুবই প্রত্যাশা করছি যে এই আন্দোলন খুব দীর্ঘ হবে এবং এই দীর্ঘ আন্দোলন আরও শক্তিধর করার জন্য